বিধবা মহিলা তার নিজেরই কোটিপতি দেওরের সন্তানকে দত্তক চাইলেন। দেওর যা করল তাতে মানবতা কেঁপে উঠল। সকালের বাতাসে হালকা ঠান্ডা ছিল, কিন্তু সেই ঠান্ডার চেয়েও বেশি শীতলতা ছিল সরিতার জীবনে। গ্রাম সবেমাত্র জেগে উঠছিল, অনেক উনুন জ্বলছিল, অনেক শিশু স্কুলের জন্য তৈরি হচ্ছিল। কিন্তু সরিতার জন্য প্রতিটি সকাল একই রকম ছিল, নীরব, ভারাক্রান্ত এবং একা। সাদা শাড়িতে মোড়ানো সে উঠোনের এক কোণে বসে থাকত। তার চেহারা অত্যন্ত সুন্দর ছিল, এমন সৌন্দর্য যা সাজসজ্জা থেকে নয়, বরং সংযম এবং সহনশীলতা থেকে জন্ম নেয়। বড় চোখে গভীরতা ছিল, কিন্তু সেই গভীরতায় বেদনাও লুকিয়েছিল। তার স্বামী মারা যাওয়ার ৩ বছর হয়ে গিয়েছিল। ৩ বছর যা সরিতার কাছ থেকে তার হাসি, স্বপ্ন দেখা এবং ভবিষ্যতের কল্পনা সব কেড়ে নিয়েছিল। সমাজ তাকে বিধবা বলে একটি গণ্ডিতে বেঁধে দিয়েছিল। এখন সে আর আগের সরিতা ছিল না, এখন সে শুধুই কারো বিধবা ছিল। আত্মীয়দের সহানুভূতি কয়েক মাসেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার রাত আজও শেষ হতো না। প্রতি রাতেই সে ছাদের দিকে তাকিয়ে এটাই ভাবত, এটাই কি জীবন? এভাবেই কি বয়স কেটে যাবে? সবচেয়ে বড় দুঃখ এটা ছিল না যে তার স্বামী নেই, সবচেয়ে বড় দুঃখ ছিল যে তার কোল কখনো ভরেনি। মা হওয়ার ইচ্ছা তার ভেতরে ধীরে ধীরে যন্ত্রণায় পরিণত হয়েছিল। যখনই সে কোনো শিশুকে দেখত, তার মন ভেতর থেকে কেঁপে উঠত। সে শিশুদের থেকে দূরে থাকার চেষ্টা করত, কিন্তু মন কি আর মানে? এই ঘর একসময় তার নিজের ছিল, কিন্তু এখন সেটা শুধুই একটি আশ্রয় ছিল। এই বাড়ির চাবিকাঠি এখন রাঘবের হাতে ছিল। তার দেওর বয়সে ছোট, কিন্তু পরিস্থিতি তাকে সময়ের আগেই গম্ভীর করে দিয়েছিল। বড় ভাইয়ের মৃত্যুর পর সে ব্যবসা সামলেছিল, বাড়ি সামলেছিল এবং সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সে কোটিপতি ছিল, তার নাম শহর পর্যন্ত ছড়িয়েছিল। লোকে তার বুদ্ধিমত্তা, কঠোরতা এবং সিদ্ধান্তের উদাহরণ দিত। বলতো রাঘব আবেগে ভাসে না। রাঘব সরিতাকে সম্মান করত, কিন্তু দূরত্ব বজায় রেখে। সে জানত সমাজ কোন নজরে দেখে। একজন বিধবা ভাবি আর যুবতী দেওর লোকের কথা বানাতে দেরি লাগে না, তাই সে নিজেকে সীমার মধ্যে বেঁধে রেখেছিল। রাঘবের এক ছেলে ছিল, অর্জুন, 4 বছরের, নিষ্পাপ এবং চঞ্চল। তার হাসিতে এমন উজ্জ্বলতা ছিল যে পুরো ঘর আলোকিত করে দিত। যখন সে উঠোনে দৌড়াত তখন সরিতার নজর আপনা আপনি তার দিকে চলে যেত। সে দূরে বসে তাকে দেখতে থাকত। মাঝে মধ্যে অর্জুন দৌড়ে তার কাছে চলে আসত এবং কিছু না ভেবেই তার কোলে বসে পড়ত। সেই মুহূর্তগুলোতে সরিতার নিঃশ্বাস যেন থমকে যেত। সে তাকে শক্ত করে ধরে রাখতে চাইত, কিন্তু সে ভয় পেত, পাছে কেউ দেখে না ফেলে, পাছে কেউ ভুল অর্থ বের করে। সেই রাতে সরিতা অনেকক্ষণ জেগে রইল। ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল, মনে তোলপাড় চলছিল। সে জানত তার জীবন এখন যেমন চলছে তেমনই চলতে থাকবে, খালি, শূন্য এবং অর্থহীন। হঠাৎ তার মনে একটি চিন্তা ভেসে উঠল, যা ভাবতেই তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সেই চিন্তা ভয়েরও ছিল, আবার আশায় ভরা। পরদিন সকালে সে নিজেকে সামলাল। সে আয়নায় দেখল সেই শান্ত মুখ, সেই সংযম। কিন্তু আজ তার চোখে একটি আলাদা দৃঢ়তা ছিল। সে জানত সে যা করতে যাচ্ছে তা সহজ নয়। সমাজ, সম্পর্ক, মর্যাদা সব তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তবুও সে ঠিক করে নিয়েছিল। সে ধীরে ধীরে রাঘবের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে কিছু মুহূর্ত থামল, বুক ধরফর করছিল। সে দরজা ধাক্কা দিল। আসুন, রাঘবের গলার আওয়াজ এল। সে ভেতরে গেল। রাঘব ফাইল দেখছিল। সে মাথা তুলল এবং তাকে দেখে একটু চমকে উঠল। কিছু কাজ ছিল, সে সাধারণ স্বরে জিজ্ঞেস করল। সরিতা বসে পড়ল। কিছু মুহূর্ত শব্দ তার গলায় আটকে রইল। তারপর সে সাহস সঞ্চয় করল। দেউরজি, আমাকে আপনাকে কিছু বলার আছে। রাঘব মনোযোগ দিয়ে তার দিকে তাকাল। বলুন। সরিতার গলা কাঁপতে লাগল। আমি জানি এই কথা বলা আমার জন্যও ঠিক নয়, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই। তার চোখে জল ভরে এলো। আমাকে আমাকে অর্জুনকে কোলে নিতে দিন। ঘরটি যেন নিস্তব্ধতায় ডুবে গেল। রাঘবের চোখ বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে ঠিক শুনেছে। আপনি বুঝছেন? আপনি কি বলছেন? তার কণ্ঠ কঠোর হয়ে গেল। সরিতা মাথা নিচু করে নিল। আমি সব বুঝি। আমি তার মা নই, আর কখনো হতেও পারিনি, কিন্তু আমি তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসব। আমার কোল খালি, আমার জীবন খালি। যদি ওই বাচ্চা আমার কাছে আসে, তবে হয়তো আমি আবার বাঁচতে পারব। রাঘব উঠে জানালার কাছে চলে গেল। বাইরে দেখতে থাকল। তার ভেতরে চিন্তার ঝড় চলছিল। একদিকে তার ছেলে, তার পৃথিবী,
অন্যদিকে এক ভেঙে পড়া নারী যে কখনো কিছু চায়নি। সে জানত এই সিদ্ধান্ত তার জীবন বদলে দেবে, সবার জীবন বদলে দেবে। অনেকক্ষণ পর সে দীর্ঘশ্বাস নিল, পেছনে না তাকিয়েই বলল, আমার ভাবার জন্যে সময় চাই। সরিতা কিছু বলল না, সে উঠল, ধীরে ধীরে বাইরে চলে গেল। তার পা ভারী ছিল, কিন্তু মনে এক হালকা আশা জেগে উঠেছিল। সে জানত না সামনে কি হবে, কিন্তু সে তার আত্মার ডাক শুনে নিয়েছিল। আর রাঘব, সে প্রথমবার বুঝছিল যে কিছু সিদ্ধান্ত কোটি টাকা দিয়ে নয়, মানবতা দিয়ে নিতে হয়। সরিতা ঘর থেকে বেরোনোর পর রাঘব অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল। জানালা দিয়ে বাইরে ছড়িয়ে থাকা তার বিশাল বাগান, দামি গাড়ি এবং চাকরদের কোলাহল সব কিছু থাকা সত্ত্বেও তার প্রথমবার মনে হল তার কাছে অনেক দামি কিছু থাকা সত্ত্বেও কিছু অসম্পূর্ণ। তার কানে বারবার সরিতার ভেঙে পড়া গলার স্বর বাজছিল। সে কোনো জেদ করছিল না, কোনো অধিকার ফলাচ্ছিল না। সে শুধু চাইছিল একটা আশ্রয়, একটা অর্থ, বাঁচার একটা কারণ। রাতে রাঘব তার ছেলে অর্জুনকে ঘুম পাড়াতে গেল। অর্জুন তার বুকে লেপ্টে ঘুমিয়ে পড়ল, নিজের ছোট ছোট আঙুল দিয়ে তার জামা আঁকড়ে ধরে। রাঘব তাকে দেখল, নিশ্চল বিশ্বাসে ভরা মুখ। সে ভাবতে লাগল, কি সেই শিশুটিকে অন্য কারো হাতে তুলে দিতে পারে? একজন বাবা হয়ে কি সে এমন সিদ্ধান্ত নিতে পারবে? কিন্তু তারপর তার সামনে সরিতার মুখ ভেসে উঠল, সেই শূন্য চোখ, সেই সংযম, সেই চাপা কষ্ট। সে জানত সরিতা কখনো অর্জুনকে তার কাছ থেকে দূরে নিয়ে যাবে না। সে মা হতে চেয়েছিল, মালিক নয়। সারা রাত রাঘব ঘুমাতে পারল না। তার ভেতরে লড়াই চলছিল, বাবা এবং মানুষের মধ্যে। পরদিন সকালে সে সরিতাকে ডাকল। সরিতার বুক কাঁপছিল। তার ভয় ছিল, পাছে তার অনুরোধ সম্পর্কে ফাটল না ধরায়। সে চুপচাপ রাঘবের সামনে এসে দাঁড়াল। রাঘব সোজা তার চোখের দিকে তাকাল। যদি আমি এই সিদ্ধান্ত নিই, সে ধীর গলায় বলল, তবে এটা কোনো লোক দেখানো হবে না। সমাজের সামনে, কাগজে কলমে, সব জায়গায় অর্জুন তোমার ছেলে হবে। সরিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কিছু বলতে পারল না। কিন্তু রাঘব আরও বলল, একটি শর্ত আছে। সরিতা ঘাবড়ে গেল। যা বলবেন মানব, সে সাথে সাথে বলল। অর্জুনকে কখনো এটা অনুভব করতে দেওয়া যাবে না যে সে কোনো সমঝোতার ফল। রাঘব বলল, তার লালন পালন হবে পূর্ণ সম্মান ও নিরাপত্তার সাথে, এবং আমি সর্বদা তার জীবনে থাকব। সরিতা মাথা নিচু করে নিল। ও আপনার ছেলে আছে এবং সব সময় থাকবে। আমি তো শুধু তার মা হয়ে তাকে ভালোবাসা দিতে চাই। কিছুদিন পর আইনি প্রক্রিয়া সম্পন্ন হল। সমাজে কানাঘুষো হল, ফিসফাস হল, প্রশ্ন উঠল। কেউ বলল কোটিপতি দয়া করেছে, কেউ বলল বিধবা চাল চেলেছে। কিন্তু সরিতা ও রাঘব দুজনেই চুপ থাকল, কারণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা লোকেদের বোঝানোর জন্য ছিল না। যেদিন অর্জুন সরিতার ঘরে স্থায়ীভাবে থাকতে এলো, সেদিন সরিতা প্রথমবার নিজের ঘরকে বাড়ির মতো অনুভব করল। সে নিজে হাতে অর্জুনের কাপড় সাজালো, তার বিছানা পাতল। অর্জুন মাসুমভাবে জিজ্ঞেস করল, এখন আমি এখানেই থাকব? সরিতা তাকে বুকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এখন সব সময়। সময় কাটতে লাগল। সরিতার জীবন বদলে গেল। এখন তার সকাল অর্জুনের হাসিতে শুরু হতো, আর রাত তার গল্প বলায় শেষ হতো। সে কঠোর ছিল না, কিন্তু শৃঙ্খলা শেখাত। সে কম কথা বলত, কিন্তু তার ভালোবাসা প্রতিটি আচরণে প্রকাশ পেত। সে অর্জুনকে কখনো এটা বুঝতে দেয়নি যে সে কোনো অভাব থেকে এসেছে। রাঘব দূর থেকে এসব দেখত। সে শান্তি পেত। সে অনুভব করল সরিতার আগমনে অর্জুন আরও সংবেদনশীল এবং আরও বুঝদার হয়ে উঠেছে। সে প্রতিটি ছোট বড় কথা তার মায়ের, এখন সরিতাই তার মা ছিল, সাথে ভাগ করে নিত। বছর কেটে যেতে লাগল, অর্জুন বড় হতে লাগল। তার পড়াশোনা শহরের ভালো স্কুলে হল। সরিতা প্রতিটি পরীক্ষার আগে ব্রত রাখত, মন্দিরে যেত। সে কখনো নিজের জন্য কিছু চাইত না, শুধু তার ভবিষ্যতের জন্য। অর্জুন মেধাবী ছিল, পরিশ্রমী ছিল এবং সবচেয়ে বড় কথা, সংবেদনশীল ছিল। সে ছোটবেলা থেকে দেখেছিল তার মা কিভাবে সমাজের নীরবতা সহ্য করেছে। সে বুঝে গিয়েছিল যে শক্তি শুধু টাকায় থাকে না। যখন অর্জুন কিশোর হল, তখন একদিন সে সরিতাকে জিজ্ঞেস করল, মা, তুমি কি খুশি? সরিতা হেসে দিল, তুই আছিস, এটাই যথেষ্ট। সেদিন অর্জুন মনে মনে ঠিক করে নিয়েছিল, সে এত বড় হবে যে তার মাকে কখনো কারো সামনে মাথা নিচু করতে হবে না।
আর সেখান থেকেই এক নতুন গল্পের ভিত্তি স্থাপিত হল, এমন এক ছেলের যে ভবিষ্যতে শুধু একজন বড় মানুষই হল না, বরং ওই বিধবা মহিলার সবচেয়ে মজবুত সাহারাও হল। সময় নিজের গতিতে এগিয়ে চলল। অর্জুন এখন আর শিশু ছিল না, তার কণ্ঠস্বরে গাম্ভীর্য এসে গিয়েছিল। চোখে প্রশ্ন এবং বোঝা দুটোই বাস করতে শুরু করেছিল। সরিতা তাকে রোজ সকালে স্কুলের জন্য তৈরি করত। তার চুল আঁচড়ে দেওয়ার সময় এক মুহূর্তের জন্য থেমে যেত, যেন প্রতিবার তাকে মন ভরে দেখে নিতে চাইত। তার কাছে অর্জুন এখন শুধু ছেলে ছিল না, সেই তার পৃথিবী, সেই তার ভবিষ্যৎ ছিল। অর্জুন পড়াশোনায় ভালো ছিল, শিক্ষকেরা তার বুদ্ধি ও ব্যবহারের প্রশংসা করে ক্লান্ত হতো না। সে প্রশ্ন করত কিন্তু তর্ক করত না, সে জিততে চাইত কিন্তু কাউকে ছোট করে নয়। এসব সরিতার শিক্ষার প্রভাব ছিল, চুপচাপ শেখানো আত্মসম্মান। রাঘব দূর থেকে সব দেখত, সে কখনো সরিতার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেনি। মাঝে মধ্যে তার মনে হতো সে নিজের ছেলেকে অন্য কাউকে দেয়নি, বরং তাকে আরও সমৃদ্ধ করে দিয়েছে। অর্জুন যখনই কোনো সাফল্যে রাঘবের কাছে যেত, সবার আগে বলত, মাকে বলে দেবেন। সেই একটি বাক্যে রাঘব শান্তি পেয়ে যেত। কিন্তু সমাজের মেজাজ তাড়াতাড়ি বদলায় না। যখন অর্জুন 12 বছরের হল, তখন প্রথমবার এক আত্মীয় তার সামনে খোঁচা মেরে দিল, আরে তুই তো কাকার ছেলে, মা তো শুভ নামের। কথাটা হাসির ছলে বলা হয়েছিল, কিন্তু অর্জুনের ভেতরে কোথাও বিঁধে গেল। সে সেদিন চুপ থাকল, কিন্তু রাতে সে সরিতাকে সরাসরি জিজ্ঞেস করল, মা, লোক এমন কেন বলে? সরিতার হাত কেঁপে উঠল। সে জানত এই দিন আসবে। সে অর্জুনকে কাছে বসাল, তার মাথায় হাত বুলিয়ে বলল, মানুষ সেটাই বলে যা তারা দেখতে পায়, সত্য সেটা যা পালন করা হয়। সে তাকে কখনো কাগজের গল্প বলেনি, কিন্তু এটুকু অবশ্যই বলল, যে তোকে রাতে জেগে সামলেছে, যে তোর প্রতিটি জয়ে কেঁদেছে এবং প্রতিটি হারে হেসেছে, সেই তোর মা। অর্জুন সেদিন কিছু বলল না, কিন্তু সেই রাতে সে প্রথমবার সরিতার পায়ে হাত দিয়ে প্রণাম করল। সরিতার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে বুঝে নিল তার ছেলে বড় হচ্ছে। কৈশোর অর্জুনের জন্য সহজ ছিল না। প্রশ্ন বাড়তে লাগল, পৃথিবীর রং বদলাতে লাগল। কিন্তু তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা ছিল। সে জানত সে কার জন্য পড়ছে, কার জন্য তাকে এগিয়ে যেতে হবে। যখনই সে ক্লান্ত হয়ে যেত, সরিতার নীরব হাসি তাকে আবার দাঁড় করিয়ে দিত। রাঘব তাকে শহরের বড় কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে অর্জুন সরিতাকে বলল, মা, আমি দূরে যাচ্ছি, কিন্তু তোমাকে একা ছাড়ব না, এটা প্রতিজ্ঞা। সরিতা শুধু মাথা নাড়ল। সে জানত পাখিরা ওড়ে, মা অপেক্ষা করে। কলেজে অর্জুন কঠোর পরিশ্রম করল। সে শুধু নম্বরের পেছনে ছুটল না, সে মানুষকে বুঝল, পরিস্থিতি বিচার করল। সে জেনে গিয়েছিল যে টাকা জরুরি, কিন্তু তার চেয়ে বেশি জরুরি মানুষ হয়ে থাকা। সে তার চারপাশে এমন মানুষদের দেখল যাদের সবকিছু থাকা সত্ত্বেও তারা খালি। আর তার নিজের মায়ের কথা মনে পড়ত, যার কাছে কিছু না থেকেও সবকিছু ছিল। সেই সময় রাঘবের শরীর খারাপ হতে শুরু করল। বয়স ও দায়িত্বের ছাপ দেখা দিতে লাগল। সরিতা চুপচাপ সংসার সামলে নিল। সে কখনো এটা বুঝতে দেয়নি যে এখন সেই বাড়ির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সে শুধু দায়িত্ব পালন করে গেল, যেমন সবসময় করে এসেছে। যখন অর্জুন তার প্রথম বড় সাফল্য পেল, এক নামী কোম্পানিতে চাকরি, তখন সে সবার আগে সরিতাকে ফোন করল, মা, এখন আপনার সব চিন্তা আমার হবে। সেই একটি বাক্যে সরিতা তার সব বছরের উত্তর পেয়ে গেল। অর্জুন ফিরে এলো পরিবর্তিত হয়ে, কিন্তু নিজের শিকড়ের সাথে যুক্ত থেকে। সে ঘরে পা রেখেই সরিতাকে দেখল এবং কিছু না বলে তার কাঁধে মাথা রাখল। সেই মুহূর্তটি দুজনের জন্য খুব ভারী ছিল, বেদনা, ত্যাগ এবং বিশ্বাসে ভরা। রাঘব এসব দেখছিল, তার চোখে তৃপ্তি ছিল। সে মনে মনে মেনে নিল যে সে যা করেছিল তা শুধু একটি সিদ্ধান্ত ছিল না, তা ভবিষ্যতের ভিত্তি ছিল। আর সরিতা, সে এখনও সেই সাধারণ ও শান্ত মহিলা ছিল, কিন্তু এখন তার মেরুদণ্ড সোজা ছিল, নজর নিচু ছিল না, কারণ তার কাছে এখন কেউ ছিল যে তার জীবনের সাহারা হয়ে উঠেছে এবং ভবিষ্যতে তার ঢালও হবে। অর্জুন বাড়ি ফেরার পর বাড়ির হাওয়াই বদলে গিয়েছিল। আগে যে নিস্তব্ধতা ছিল, এখন তাতে চাঞ্চল্য ছিল, কিন্তু কোলাহল নয়।
সকালে সরিতা রান্নাঘরে থাকত, আর অর্জুন খবরের কাগজ নিয়ে বসে থাকত। মাঝে মধ্যে সে মায়ের কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকত। সরিতা বুঝে যেত কিছু বলার আছে। সে না জিজ্ঞেস করেই তার পছন্দের চা রেখে দিত। মা ছেলের মধ্যে এখন শব্দের প্রয়োজন কমে গিয়েছিল। রাঘবের শরীর এখন আর আগের মতো ছিল না। ব্যবসার লাগাম ধীরে ধীরে অর্জুনের হাতে আসতে লাগল। এটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না। রাঘব তাকে কাজের প্রতিটি দিকের সাথে পরিচিত করিয়েছিল। সংখ্যার চেয়ে বেশি মানুষের গুরুত্ব বুঝিয়েছিল। অর্জুনও কখনো তাড়াহুড়ো দেখায়নি। সে শিখতে থাকল, শুনতে থাকল। কিন্তু যেমন যেমন অর্জুন এগিয়ে যাচ্ছিল তেমন তেমন সমাজের নজর আবার তীক্ষ্ণ হতে শুরু করল। কিছু পুরনো আত্মীয়দের এটা খটকা লাগতে শুরু করল যে সরিতা এখন আর চুপচাপ এক কোণে বসে থাকা বিধবা নয়। লোক এখন তার মতামত জিজ্ঞেস করত, তাকে সম্মান করত। বাড়িতে সিদ্ধান্ত তার উপস্থিতিতে হতো। কেউ খোঁচা মারল, এখন তো বিধবাও বাড়ির মালকিন হয়ে গেল। কেউ হেসে বলল, কিন্তু বিশের সাথে। একদিন এমনই এক কথা সরিতার কানে পৌঁছল। আগে হলে সে চুপচাপ সহ্য করে নিত, কিন্তু সেদিন সে আয়নায় নিজেকে দেখল এবং প্রথমবার নিজেকে বলল, আর নয়। সন্ধ্যায় যখন অর্জুন বাড়ি এলো, সে মায়ের মুখ দেখল। কিছু বদল মনে হল। মা, সব ঠিক আছে? সে জিজ্ঞেস করল। সরিতা ধীর গলায় বলল, লোক কথা বলবে। অর্জুন বলল, আজও বলছে, কালও বলবে। আমি চাই এতে যেন তোমার পা না টলে। অর্জুন তার দিকে তাকাল, চোখে দৃঢ়তা ছিল। মা, লোকের কথায় যদি আপনি নত হন তবে আমার সব পরিশ্রম বেকার হয়ে যাবে। আপনি আমাকে শিখিয়েছেন যে সত্যের সাথে দাঁড়িয়ে থাকাই আসল শক্তি। সেদিন সরিতা বুঝতে পারল, এখন তার ছেলে শুধু তার সাহারা নয়, তার রক্ষকও হয়ে উঠেছে। কিছু সময় পর এক বড় মোড় এলো। রাঘবের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। হাসপাতালের সাদা ঘরে মেশিনের আওয়াজ বাজতে লাগল। সরিতা আর অর্জুন দুজনেই সেখানে ছিল। অর্জুন বাইরে থেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে কোথাও ভেঙে পড়ছিল। রাঘব তার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, এখন সব তোমাকে সামলাতে হবে। সেই মুহূর্তে অর্জুন মাথা নিচু করে নিল। সে ওই মানুষটিকে বাবার মতোই মনে করেছিল, যদিও পৃথিবী অন্য কিছু বলে। রাঘবের মৃত্যুর পর ব্যবসার পুরো দায়িত্ব অর্জুনের ওপর চলে এলো। এখন আসল পরীক্ষা শুরু হলো। কিছু অংশীদার তার বয়স নিয়ে প্রশ্ন তুলল, কেউ কেউ তার সম্পর্ক নিয়ে। দত্তক নেওয়া ছেলে, এই শব্দ এখন প্রকাশ্যে বলা হতে লাগল। এক মিটিংয়ে যখন কেউ হেসে বলল, রক্ত তো রক্তই হয়, তখন অর্জুন প্রথমবার উঠে দাঁড়াল। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু কঠিন। রক্ত সম্পর্ক তৈরি করে, কিন্তু মানবতা তা পালন করে। আর আমি এখানে নিজের কাজের মাধ্যমে উত্তর দিতে এসেছি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সরিতা দূর থেকে এসব দেখছিল। সে এখন আর কোনো পর্দার আড়ালে ছিল না। সে ছেলেকে কখনো সামনে ঠেলে দেয়নি, কিন্তু পেছন থেকে সর্বদা দাঁড়িয়েছিল। সে জানত এই লড়াই তার নয়, তার ছেলের, এবং তাকে জিততে হবে। সময় কাটতে লাগল। অর্জুন ব্যবসায় নতুন দিশা দিল। সততা, স্বচ্ছতা এবং মানবতা, এই শব্দগুলো এখন শুধু বইয়ে ছিল না, তার সিদ্ধান্তে ছিল। লোক ধীরে ধীরে বুঝতে শুরু করল যে এই ছেলে শুধু উত্তরাধিকার নয়, ভিশনও এনেছে। একদিন বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। অর্জুনকে একটি বড় সম্মান দেওয়া হবে। মিডিয়া, আত্মীয়-স্বজন, শহরের বড় বড় লোক সবাই উপস্থিত ছিল। যখন মঞ্চে তার নাম ঘোষণা করা হলো, তখন সে সবার আগে নিচে বসে থাকা সরিতার দিকে তাকাল। সে মাইক হাতে নিয়ে বলল, যদি আজ আমি এখানে দাঁড়িয়ে থাকি, তবে তার কারণ সেই মহিলা যিনি আমাকে জন্ম না দিলেও আমাকে মানুষ বানিয়েছেন। পুরো হলে হাততালির শব্দে ফেটে পড়ল। সরিতার চোখ ভিজে এলো। সে কাঁদল না, শুধু চুপচাপ হেসে দিল। সে জানত তার তপস্যা সার্থক হয়েছে। সেই রাতে সে ভগবানের সামনে মাথা নোয়াল। প্রথমবার সে কিছু চাইল না, বরং ধন্যবাদ দিল সেই সন্তানের জন্য, সেই সিদ্ধান্তের জন্য, সেই পথের জন্য যা কখনো সহজ ছিল না, কিন্তু সত্য ছিল। আর অর্জুন, সে এখন বুঝে গিয়েছিল যে আসল সাফল্য কত উঁচুতে পৌঁছনোতে নয়, বরং কাকে সাথে নিয়ে পৌঁছনোতে হয়। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। সামনে আরও এক পরীক্ষা অপেক্ষা করছিল, যা সরিতার শেষ পরীক্ষাও হতে পারত এবং অর্জুনের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সেদিন হঠাৎ সরিতার শরীর খুব খারাপ হয়ে গেল। প্রথমে হালকা মাথা ব্যথা, তারপর দুর্বলতা, এবং দেখতে দেখতে সে বিছানা থেকে ওঠার মতো অবস্থায় রইল না। অর্জুন ডাক্তার ডাকল, পরীক্ষা হল, এবং যে রিপোর্ট এলো তা সব কিছু চুপ করিয়ে দিল। অসুখ গুরুতর ছিল, চিকিৎসা দীর্ঘ ছিল, দামি নয়, শুধু ধৈর্য এবং সাহস চাওয়ার মতো। অর্জুন প্রথমবার সত্যিই ভয় পেয়ে গেল। যে বোর্ডরুমে কখনো ঘাবড়ায়নি,
যে বড় বড় চুক্তি এক নজরে ঠিক করে নিত, আজ সে মায়ের ঘরের বাইরে বসেছিল, হাতে মাথা রেখে। তার মনে হলো যেন সব সাফল্য, সব শক্তি সেই মুহূর্তে বেকার হয়ে গেছে। সরিতা তাকে সেই অবস্থায় দেখল তো হালকা হাসি ফুটে উঠল। সে দুর্বল গলায় বলল, এভাবে বসো না, ভয় লাগে। অর্জুন তার দিকে ঝুঁকল। মা, আপনার কিছু হবে না, সে বলল, কিন্তু তার গলা ধরে এলো। সরিতা ধীরে তার হাত ধরল। যদি কিছু হয়েও যায়, সে খুব শান্তভাবে বলল, তবে কেঁদো না। আমি যতটুকু বাঁচার ছিল বেঁচে নিয়েছি। তুই আমার পুরো জীবন। অর্জুনের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে প্রথমবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদল, একটা বাচ্চার মতো, সেই মায়ের সামনে যে তাকে বাঁচতে শিখিয়েছিল। চিকিৎসা শুরু হল। দিন হাসপাতালে, রাত বাড়িতে, আর প্রতি মুহূর্তে অর্জুন মায়ের কাছে। সে কাজকর্ম অন্যদের হাতে তুলে দিল। কিছু লোক প্রশ্ন তুলল, এত বড় দায়িত্ব ছেড়ে? কিন্তু অর্জুনের জন্য সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব ছিল সরিতা। অসুস্থতার সময় একটা কথা বারবার সামনে এলো, সমাজের সেই পুরনো চিন্তা। কিছু লোক দেখা করতে এলো, কেউ সহানুভূতি দেখালো এবং কেউ চাপা স্বরে বলল, যদি এই সম্পর্ক কাগজে না হতো তবে হয়তো আজ এসব সহ্য করতে হতো না। সেদিন অর্জুন প্রথমবার কঠোরভাবে উত্তর দিল, যদি এই সম্পর্ক মন থেকে না হতো তবে আজ আমি এখানে দাঁড়িয়েও থাকতাম না। সরিতা ধীরে ধীরে সুস্থ হতে লাগল। পুরোপুরি নয়, কিন্তু এতটুকু যে সে বসে অর্জুনকে দেখতে পারে। এক সন্ধ্যায় সে অর্জুনকে কাছে ডাকল। একটা কথা আছে, সে বলল। আপনি বিশ্রাম নিন, পরে শুনব। অর্জুন বলল, না। সরিতা তার হাত ধরল। এখন শোন। সে দীর্ঘশ্বাস নিল। আমি তোকে কখনো পুরো সত্য বলিনি। আমি চাইতাম যে তুই নিজেকে কখনো কম না মনে করিস। অর্জুন শান্ত রইল। সে জানত এখন সে সত্য শোনার জন্য প্রস্তুত। সরিতা সব কিছু বলে দিল, দত্তক নেওয়ার সিদ্ধান্ত, রাঘবের ত্যাগ, সমাজের ভয়, সব কিছু সে বলে গেল। আর অর্জুন শুনতে থাকল। তার মুখে কোনো চমক ছিল না, কোনো রাগ ছিল না, শুধু গভীর বোঝাপড়া ছিল। যখন সরিতা চুপ হল, অর্জুন তার হাতে চুমু খেল। মা, সে বলল, আজ আপনি আমাকে কিছু হারানোর অনুভূতি করাননি। আজ আপনি আমাকে আরও সমৃদ্ধ করে দিলেন। সে আরও বলল, যদি আপনি আমাকে দত্তক মা নিতেন তবে হয়তো আমি জীবিত থাকতাম, কিন্তু মানুষ হতে পারতাম না। সরিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এবার শান্তির জল। কয়েক মাস পর সরিতা পুরোপুরি সুস্থ হল না, কিন্তু স্থিতিশীল হল। সে আগের মতো ছিল না, কিন্তু তার চোখে তৃপ্তি ছিল। একদিন অর্জুন তাকে সাহারা দিয়ে উঠোনে নিয়ে এলো। সেই উঠোন যেখানে একসময় সে চুপচাপ বসে অর্জুনকে দূর থেকে দেখত। আজ সেই অর্জুন তার সামনে দাঁড়িয়েছিল, মজবুত, আত্মবিশ্বাসী এবং পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত। অর্জুন তার সামনে ঝুঁকে বলল, মা, এখন আমার পালা। যেমন আপনি আমাকে ধরেছিলেন, এখন আমি আপনাকে ধরব, শেষ নিঃশ্বাস পর্যন্ত। সরিতা তার মাথায় হাত রাখল। শব্দ ছিল না তার কাছে। রাঘবের ছবি দেওয়ালে লাগানো ছিল। অর্জুন তার দিকে তাকালো এবং মনে মনে বলল, আপনি যা করেছিলেন তার ঋণ আমি সারা জীবন শোধ করতে থাকব। সময় এগিয়ে চলল। অর্জুন আরও উচ্চতায় পৌঁছাল, কিন্তু কখনো নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হল না। সরিতা তার প্রতিটি সাফল্যে চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকল, যেমন সবসময় থেকেছে। আর যখনই কেউ জিজ্ঞেস করত কি সম্পর্ক, তো অর্জুন হেসে বলত, এই সম্পর্ক নামের নয়, পালনের। সরিতার জীবনের পরীক্ষা এখানেই শেষ হল, এবং অর্জুনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, মানুষ হয়ে থাকা, তাকে অমর করে গেল। কারণ কিছু গল্প রক্ত দিয়ে নয়, করুণা, ত্যাগ এবং মানবতা দিয়ে লেখা হয়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ওভি ভয়েসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটি নতুন হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণ নিজের পরিবারকে সামলে রাখুন, সম্পর্কগুলোকে যত্ন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।